দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব নিতিনকে হাসিনার ফোন, শুভেন্দু শমিককে শুভেচ্ছা আওয়ামী লীগ নেত্রীর। আরও জানিয়ে দিব হামে মরছে শিশু, মাঠে কাঁদছে কৃষক, স্ত্রীর হাত ধরে ঘুরছেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব শক্ত অবস্থানে ফিরছে আওয়ামী লীগ, চাপে তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তারেক জিয়াকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিল নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জরুরি বার্তা, দ্রুত দেশে ফিরতে হবে, আওয়ামী লীগ নেতাদের নির্দেশ শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নিরাপত্তা কড়াকড়ির মধ্যে রাজধানীতে ছাত্রলীগের তৎপরতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব মার্কিন শান্তি প্রস্তাবের সবটা মানছে না ইরান, সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মার্কিন উস্কানি হলে পারস্য উপসাগরে ফের সংঘর্ষের হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বড় লোকসানের মুখে তেল সংস্থাগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউজ প্রেজেন্টস। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওই দলের সভাপতি নিতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতেই নিতিনকে টেলিফোনে শুভেচ্ছা জানান। আওয়ামী লীগ সূত্রে আরও জানানো, পশ্চিমবঙ্গের দুই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শমিক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আর এক নেতা তথা দলের তরফে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজোরিয়ার কাছে পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। হাসিনা বিজেপির সমস্ত বিজয়ী প্রার্থীর পাশাপাশি বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে, যিনি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা আছে। তবে হাসিনার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দিত করার পেছনে আরও একটি ভিন্ন কারণ আছে বলে আওয়ামী লীগ সূত্রের খবর। বাংলাদেশে ২ বছর আগে পালাবদলের পর শেখ হাসিনা ভারতে চলে আসেন। তারপর একাধিকবার শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সাংবাদিকদের বলেছেন, হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধুর কন্যা, তিনি বৈধ প্রধানমন্ত্রী, তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তিনি ভারতের অতিথি। এদিকে নিতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রথম তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আওয়ামী লীগ সূত্রের খবর, শেখ হাসিনা তাকে ফোন করেছিলেন। বেশ কিছুদিন ধরেই দলের মধ্যে আলোচনা চলছিল কিভাবে বিজেপির নবনির্বাচিত সভাপতিকে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শুভেচ্ছা জানাতে পারেন হাসিনা। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি নিতিন নবীনকেও শুভেচ্ছা জানান হাসিনা। গত মাসে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে এসেছিলেন। তার সফর সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন। তিনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান তার হাত দিয়ে নিতিন নবীনকে শুভেচ্ছা বার্তা পাঠান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর আগে বিজেপি সভাপতি নিতিন নবীন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন। একটা সময় শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্তরে যোগাযোগ ছিল। তাদের সেই সম্পর্কে ফাটল ধরেছিল ২০১২ সালে তিস্তা জলচুক্তি স্বাক্ষরে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসায়। তার আপত্তিতে ওই চুক্তি আর হয়নি। সেই থেকে দুজনের সম্পর্কের আন্তরিকতায় ভাটা পড়ে। আনুষ্ঠানিকতা অবশ্য বজায় ছিল, যদিও ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলার মুখ্যমন্ত্রী হলে হাসিনা আর তাকে শুভেচ্ছা জানাননি। অন্যদিকে ২০২৪-এ হাসিনা ফের প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানাননি মমতা। যদিও এবছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর ওই দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান মমতা। এমনকি গত বছর দিল্লিতে কর্তব্যরত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকেও শুভেচ্ছা জানান।
দেশ যখন প্রাকৃতিক দুর্যোগ আর মহামারীর দ্বিমুখী সংকটে জর্জরিত, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারিক রহমানের একটি ব্যক্তিগত মুহূর্ত। একদিকে অকাল বন্যায় ফসলের ক্ষতি দেখে কৃষকের মৃত্যু এবং হামে শত শত শিশুর প্রাণহানি ঘটছে, অন্যদিকে সিলেটে স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভেজা তারেক রহমানের ছবি বিএনপির নেতাকর্মীদের মাঝে তৈরি করেছে এক অদ্ভুত উন্মাদনা। সিলেটে হজরত শাহজালাল রহমের মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময় একটি ছবি আজ সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা দিনে কোনো প্রোটোকল ছাড়াই নিজে ছাতা ধরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের হাত ধরে হাঁটছেন তারেক রহমান। ভাইরাল হওয়া এই রোম্যান্টিক ছবির বিপরীতে দেশের কৃষি খাতের চিত্রটি অত্যন্ত ভয়াবহ। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজের আবাদ করা ৬ বিঘা জমি পাহাড়ি ঢলে তলিয়ে যেতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কৃষক আহাদ মিয়া, ৫৫ বছর। শ্রমিকের মজুরি দিয়ে ধান কাটার স্বপ্ন দেখা এই কৃষকের মৃত্যু অকাল বন্যার এক মারমন্তিক দলিল। সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনার বিস্তীর্ণ বোরো ধান এখন পানির নিচে, যা কৃষকদের নিঃস্ব করে দিচ্ছে। দেশজুড়ে ২০২৬ সালের শুরু থেকে চলা হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি হিসেব অনুযায়ী গত ১.৫ মাসে ৪২,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ২৭৬ শিশুর মৃত্যু হয়েছে। মহামারীর এই মরণ কামড়ে যখন হাসপাতালগুলোতে মায়েদের আহাজারি চলছে, তখন শীর্ষ নেতৃত্বের ব্যক্তিগত জীবন নিয়ে এই অতি উচ্ছ্বাস সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে সিলেটে বৃষ্টি ভেজা বিকেলে প্রধানমন্ত্রীর রোম্যান্টিক পদচারণা, অন্যদিকে বন্যার পানিতে কৃষকের স্বপ্নভঙ্গ আর মহামারীতে শিশুর লাশ, এই দুই ভিন্নধর্মী চিত্র আজ বাংলাদেশকে এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ার থাকলেও প্রশ্ন উঠছে, সংকটাপন্ন দেশের সাধারণ মানুষের কান্নার চেয়ে কি একটি ব্যক্তিগত ছবিই বড় হয়ে উঠল? আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করছে বাংলাদেশ আওয়ামী লীগ। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করা, সম্ভাব্য প্রার্থী বাছাই এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় নেতাদের মতে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনকে গুরুত্ব দিয়েই সাংগঠনিক প্রস্তুতি চলছে। স্থানীয় পর্যায়ের উন্নয়ন, অবকাঠামো ও জনসেবামূলক কাজকে সামনে এনে প্রচারণা চালানোর পরিকল্পনাও রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন দেশের জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে, কারণ তৃণমূল পর্যায়ে রাজনৈতিক শক্তি ও জনসমর্থনের একটি বড় পরীক্ষা হয় এই নির্বাচনের মাধ্যমে। রাজধানীসহ বিভিন্ন জেলায় দলীয় সভা, মত বিনিময় ও সাংগঠনিক কর্মসূচি বাড়তে দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ যুবলীগের মতো অঙ্গ সংগঠনগুলোকেও মাঠ পর্যায়ে সক্রিয় দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী দলগুলো নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে। তাদের দাবি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে না। সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন ঘিরে আগ্রহ বাড়ছে। স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা ও জনপ্রতিনিধিদের কার্যকারিতা, এসব বিষয় এবার ভোটের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকে। বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে গতিশীল করে। তবে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাখতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সক্রিয়তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ কি আবারও শক্ত অবস্থানে ফিরছে, আর তাতে চাপ বাড়ছে তারেক রহমানের উপর। সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা, দলীয় কর্মসূচি ও মাঠ পর্যায়ের সক্রিয়তা ঘিরে এমন আলোচনা দেখা যাচ্ছে বিভিন্ন মহলে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের দাবি, তৃণমূল পর্যায়ে সংগঠনের সক্রিয়তা বৃদ্ধি, কর্মী সমর্থকদের অংশগ্রহণ এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মাঠে উপস্থিতি, এসব কারণে দলটি আবারও রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরেও দলটির প্রস্তুতি জোরদার হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব ও কৌশল নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
সমালোচকদের একটি অংশ মনে করছেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলের সাংগঠনিক চ্যালেঞ্জ এবং কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে, যার কারণে তারেক রহমানের উপর চাপের কথা বলা হচ্ছে। তবে বিএনপি নেতারা এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে এটি রাজনৈতিক প্রচারণার অংশ এবং বাস্তব পরিস্থিতি ভিন্ন। তারা বলছেন জনগণের সমর্থনই শেষ পর্যন্ত রাজনৈতিক অবস্থান নির্ধারণ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চাপে বা শক্ত অবস্থান এই ধরনের শব্দ রাজনৈতিক বক্তব্যে প্রায়ই ব্যবহৃত হয়। বাস্তবের রাজনৈতিক শক্তির প্রকৃত মূল্যায়ন নির্ভর করে জনসমর্থন, সাংগঠনিক ক্ষমতা এবং নির্বাচনী প্রক্রিয়ার উপর। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে। কেউ মনে করছেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের সক্রিয়তা বেড়েছে, আবার কেউ বলছেন দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা দেশের রাজনৈতিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলছে। তবে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সবশেষে বলা যায় আওয়ামী লীগের সক্রিয়তা ও তারেক রহমানকে ঘিরে রাজনৈতিক আলোচনা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে বাস্তব রাজনৈতিক প্রভাব কতটা হবে তা নির্ভর করবে ভবিষ্যৎ পরিস্থিতি ও জনমতের। শেখ হাসিনা নাকি তারেক রহমানকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন, এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হলেও এখনও পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র থেকেও এই বিষয়ে স্পষ্ট বক্তব্য আসেনি। ফলে দাবিটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আল্টিমেটাম, চূড়ান্ত হুঁশিয়ারি বা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া ধরনের বক্তব্য রাজনৈতিক প্রচারণা ও অনলাইন গুজবে প্রায়ই দেখা যায়। বাস্তবে এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা সাধারণত আনুষ্ঠানিক বিবৃতি, সংবাদ সম্মেলন বা দলীয় সিদ্ধান্তের মাধ্যমে প্রকাশ করা হয়। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘনিষ্ঠ মহল এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করছে। তাদের মতে যাচাইবিহীন তথ্য ছড়িয়েই রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান রাজনৈতিক পরিবেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ে, কিন্তু সব তথ্য নির্ভরযোগ্য নয়। তাই যে কোনো রাজনৈতিক দাবি গ্রহণের আগে তা যাচাইকৃত স্রোত থেকে যাচাই করা জরুরি। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নিছক গুজব বলেই মনে করছেন। সবশেষে বলা যায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম সংক্রান্ত দাবিটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তাই নির্ভরযোগ্য স্রোত ছাড়া এ ধরনের তথ্যকে সত্য হিসেবে গ্রহণ না করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। দ্রুত দেশে ফিরতে হবে, এমন একটি জরুরি বার্তা শেখ হাসিনার নামে প্রচারিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত দলটির কেন্দ্রীয় নেতৃত্ব বা কোনো নির্ভরযোগ্য আনুষ্ঠানিক সূত্র থেকে এ বিষয়ে স্পষ্ট নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। দলীয় ঘনিষ্ঠ কিছু সূত্রের ভাষ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং মাঝ পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। তবে জরুরি নির্দেশ বা দ্রুত দেশে ফেরার বার্তা আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে নেতাকর্মীদের সংগঠিত করতে নির্দেশনা দেয়, কিন্তু সাধারণত এসব বার্তা দলীয় বৈঠক, প্রেস বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনিশ্চিত তথ্য অনেক সময় গুজব বা রাজনৈতিক প্রচারণার অংশও হতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক মহল এই দাবিকে সন্দেহের চোখে দেখছে। তাদের মতে যাচাই ছাড়া এমন তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশে উত্তেজনা তৈরির চেষ্টা হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে সম্ভাব্য সাংগঠনিক প্রস্তুতির ইঙ্গিত
হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে গুজব হিসেবেই বিবেচনা করছেন। সবশেষে বলা যায়, শেখ হাসিনার নামে প্রচারিত দ্রুত দেশে ফিরতে হবে নির্দেশ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তাই নির্ভরযোগ্য সূত্র বা সরকারি ঘোষণার ভিত্তিতে বিষয়টি যাচাই করে দেখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বিভিন্ন স্থানে তৎপরতা চালাতে দেখা গেছে বাংলাদেশ ছাত্রলীগ এর নেতাকর্মীদের। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা সতর্কতার প্রেক্ষাপটে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সকাল থেকে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দলটির নেতাকর্মীদের ছোট ছোট দলীয় জমায়েত ও বিক্ষোভমুখী কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। কোথাও কোথাও তারা ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশ পুলিশ এর উপস্থিতি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা কড়াকড়ির কারণে কিছু এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা যায়, তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন। তাদের মতে, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী কর্মসূচি পালন করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে যেকোনো রাজনৈতিক কর্মসূচি প্রশাসনের বিশেষ নজরদারির মধ্যে থাকছে। তারা মনে করছেন, রাজনৈতিক উত্তেজনা এড়াতে সব পক্ষের সংযত আচরণ প্রয়োজন। বিরোধী রাজনৈতিক মহলের কেউ কেউ বলছেন, নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এ ধরনের তৎপরতা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। তবে ছাত্রলীগ সমর্থকরা এটিকে সাংগঠনিক সক্রিয়তার অংশ হিসাবে দেখছেন। সবশেষে বলা যায়, নিরাপত্তা কড়াকড়ির মধ্যেও রাজধানীতে ছাত্রলীগের যুক্তরাষ্ট্রে দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের ব্যাপারে ইরানের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করছে ওয়াশিংটন। সাবেক মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, ইরান এই প্রস্তাবের কিছু অংশ গ্রহণ করলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। তবে প্রস্তাবটি শুরুতেই সরাসরি নাকচ না করায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাবেক মার্কিন জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট মার্ক কিমেট এক বিবৃতিতে জানান, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতিক্রিয়া পাওয়া যেতে পারে। কিমেট মনে করেন, ইরান হয়তো প্রস্তাবের অধিকাংশ পয়েন্ট প্রত্যাখ্যান করবে, তবে কিছু সুনির্দিষ্ট বিষয় তারা আলোচনায় বসতে আগ্রহী হতে পারে। এই আগ্রহকেই কূটনীতির টেবিলে আলোচনার পরবর্তী ধাপ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে কিমেট একটি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত না হয়, তবে বুঝে নিতে হবে তারা আসলে শান্তি চায় না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের সাথে খোলামেলা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তেহরান যদি তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে কোনো সমঝোতায় আসতে অস্বীকৃতি জানায়, তবে এই অঞ্চলে পুনরায় বড় ধরনের সংঘাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে তেহরানের আনুষ্ঠানিক জবাবের দিকে, যা মধ্যপ্রাচ্যের আগামী দিনের রাজনীতির মোড়। সাময়িকভাবে পারস্য উপসাগরের সংঘর্ষ থেমে গেলেও যুক্তরাষ্ট্র যদি আবার ইরানি জাহাজে বাধা সৃষ্টি করে, তাহলে নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের অর্ধ সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক সামরিক সূত্র জানায়, সম্প্রতি ইরানের তেলবাহী জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক পদক্ষেপের জবাবে ইরানি নৌবাহিনী পাল্টা অভিযান চালিয়েছে। ওই সূত্রের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানি জাহাজে মার্কিন হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নিয়েছে। সামরিক সূত্রটি জানায়, কিছু সময় গোলাগুলি ও পাল্টাপাল্টি উত্তেজনার পর বর্তমানে পারস্য উপসাগরের পরিস্থিতি শান্ত রয়েছে। আপাতত সংঘর্ষ বন্ধ আছে এবং অঞ্চলে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিয়ে বলেছে যে যদি যুক্তরাষ্ট্র আবার পারস্য উপসাগরে প্রবেশ করে কিংবা ইরানি জাহাজে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে, তাহলে আগের মতোই কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে। ইরানি সূত্রের ভাষ্য, এই কারণে ভবিষ্যতে আবারও এ ধরনের সংঘর্ষ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক মাধ্যমের খবরে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে অভিযান চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিশ্লেষকদের মতে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে নতুন করে সংঘাত শুরু হলে বৈশ্বিক তেলের বাজার, সামুদ্রিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। এরই মধ্যে কয়েকটি দেশ তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলে অতিরিক্ত সতর্কতা জারি করেছে এবং আন্তর্জাতিক বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় চরম চাপে পড়েছে তেল বিপণন সংস্থাগুলো। চলতি মে মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেল প্রতি $105 পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বিপুল লোকসান অনির্দিষ্টকাল ধরে বহন করা সম্ভব নয়, যা সরাসরি খুচরা বাজারে তেলের দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বর্তমানে প্রতি ব্যারেল $100 কাছাকাছি অবস্থান করছে। ভারতীয় তেলের ঝুড়িতে এর দাম দাঁড়িয়েছে প্রায় $99.69। এছাড়া ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ায় আমদানি খরচ আরও বেড়ে গেছে। তেল সংস্থাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিশ্ববাজার থেকে চড়া দামে তেল ও গ্যাস কিনলেও অভ্যন্তরীণ বাজারে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, ফলে তাদের আর্থিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। যদিও সরকার আবগারি শুল্ক কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু দীর্ঘমেয়াদে এই ক্ষতি সামলানো অসম্ভব হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং চলমান যুদ্ধের প্রভাবে আগামী অন্তত 4 মাস তেলের দাম চড়া থাকার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় ভর্তুকি বজায় রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, তেলের দাম বাড়লে তা সরাসরি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের ওপর প্রভাব ফেলবে।